ছোট বাচ্চা, 3 বছরের একটা বাচ্চা দরজা খুলে রাত 3টা পর্যন্ত আমি যে ঘরে ঘুমাই সে ঘরে সিঁড়ির সামনে বসে রয়েছে, কাঁদতে কাঁদতে মেয়ে আমার শক্ত হয়ে গেছে। আমি শুধু কল্পনা করতেছি যে আল্লাহ পাক, ও ছোট, ও কি অন্যায় করছে, আমি না অন্যায় করতে পারি। আমার নাম শফিকুল ইসলাম শফিক, গ্রামের বাড়ি ফরিদপুর সালথা, রং নাম্বার। ওর সাথে পরিচয়, ওর সাথে কথা বলতে বলতে একসময় ভালো লাগে। ও আমাকে বলে যে এরকম আমার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তুমি কি আমাকে বিয়ে করবা কিনা। তা আমি এবার দুষ্টুমি করে এমনিতে বলছিলাম যে তুমি যদি ঢাকায় আসতে পারো আমি তোমাকে বিয়ে করব। ওই দিন বিকালেই ও লঞ্চে করে ঢাকায় চলে আসছে। সম্পর্কের কতদিন পরের ঘটনা? 3 মাস পরে ওকে ও ঢাকায় আসলো। ঢাকায় আসার পর ওরে আমি এখন কি করবো আমি বুঝতেছি না, যে ওরে ও চলে আসছে, এখন আমি মানে হঠাৎ করে বলছি আর চলে আসছে। আমি আমার দুলাভাইকে ফোন দিছি, দুলাভাই এটা কাজ করে ফেলাইছি, এখন কি করা যায়। এখন আমার বলতেছে যে এখন তুমি আমাদের ছোট ভাই, আমি সবার ছোট, তুমি আমাদের ছোট ভাই, এখন একটা অন্যায় করছো, এখন তো কিছু করার নাই, তাই ওকে নিয়ে বাড়িতে চলে আসো, কোনো জায়গা বা কোথাও উঠবা না। আমি এই কথা পর আমি বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর সবাই মাইনে নিছে একবারেই সম্পূর্ণভাবে, যে একটা মানুষে যেভাবে সাপোর্ট দেওয়া দরকার সম্পূর্ণভাবে ওরা মেনে নিছে। এখনো বিয়ে হয় নাই। মাইনে নিয়ে বড় ভাই আমার বাড়ি থেকে ওদের বাড়িতে ফোন দিছে, চলে আসছে বা ও নিয়ে আসছে, এখন আপনাদের সম্মতি ছাড়া আমরা বিয়ে দিতে চাচ্ছি না, যদি আপনারা সম্মতি দেন বিয়ে হবে, নইলে হবে না, নইলে আমি নিজে যাই আপনার মেয়ে দিয়ে আসবো। যাক, পরবর্তীতে আমার শ্বশুর বলতেছে তাহলে আমি কি করবো পারি, তাহলে আপনাকে কাজীর সাথে কথা বলতে হবে যে কাজীতে এদের বিয়েটা দিয়ে দিক। পরে কাজীতে ফোনে থাইকে কাজীকে সম্মতি দিছে, আমাদের বিয়েটা ভালোই চলছে। এটা 2020। তখন আমার বাড়ির থেকে সব কিছু মাইনে নিয়েছে, আমি এবার ঢাকায় চলে আসবো। ঢাকায় চলে আসছি 5-7 দিন পরে আমি চাকরিতে এসে জয়েন করছি। 10-15 দিন পরে আমার বাড়িতে ফোন দিছে, তোর বইয়ের পেট ব্যথা, পেটে প্রচুর পরিমাণ ব্যথা। পরে বাড়ি চলে আসছি, এসে হসপিটালে নিয়েছি। তার বাচ্চা যে প্রেগনেন্সি যে একটা নারী থাকে, ওটাই টিউমার ধরা পড়ছে, যে বাকি জীবনের বাচ্চা হবে না। তখন মানে এমনও সময় যে করোনা, টোটালি সবার লকডাউন চলতেছে, পুরো দমে লকডাউন। এখন ওই সময়টা টাকা পয়সার খুব সংকট। আমার একটা ডিপিএস ছিল, ওই ডিপিএসটা আমি ভেঙে ফেলালাম। ফরিদপুরে সদরে ডাক্তার দেখালাম, তারা বললো যে আমরা গ্যারান্টি দিতে পারছি না যে মানে ভালো হবে কিনা, তবে অপারেশন করা লাগবে। পরবর্তীতে এই কথা বলার পর আমাদের বাড়ির থেকে অনেক টেনশনে। এর ভিতরে ওদের যে ফ্যামিলি আমাদের সাথে টোটালি কোনো যোগাযোগ করে না। এদের মেয়ে যে এত বড় অসুস্থ, হ্যাঁ, আমাদের বাড়ি থেকে জানাইছে যে আপনার মেয়ে এরকম অসুস্থ, কি করবেন। ওর মতো বিয়ে করছে, ওর মতো জানে, আমরা কিছু এর জানি না। পরে তারপরও কৌতূহলবশত আমার শাশুড়ি আসলো, মানে সে তার ছোট ছেলেটা নিয়ে আমাদের বাড়ি আসছে, এসে দেখছে ও অসুস্থ, দেখে টেকে চলে গেছে। পরে ফরিদপুর থেকে ট্রিটমেন্ট করলাম, ভালো হলো না, ওরে ঢাকায় নিয়ে আসলাম। আমি ঢাকায় ইবনে সিনায় ডাক্তার দেখাইছি। পরবর্তীতে সেই ডাক্তার বলছে যে কোনো অপারেশন করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, সুস্থ হয়ে গেছে, সে ট্রিটমেন্টে ভালো হয়ে গেছে। পরবর্তীতে আমাদের ফার্স্ট বেবিটা নষ্ট হয়ে যায়, দ্বিতীয় বেবিটা আমার যে মেয়ে, সে মেয়েটা, যাক আমাদের সংসারটা। তারপরে ঢাকায় এই টানা 5টা বছর ঢাকায়। আমাদের বেবি 3 বছর বয়স। কিছু কোরবানির আগে 1 মাস আগের থেকে আমাদের মাঝে এলো কিছু না, ও হঠাৎ করে আমাকে বলতেছে রোজারিদের পরে যে আমি একটা জব করি, মেয়ে তো একটু বড় হয়েছে, নানা বাড়ি দিয়ে দিই। আমাকে এত ছোট মেয়ে নানা বাড়ি দিবা, কয় দিয়ে দিই। তাও নানা বাড়ি ওর দিয়ে দিছে। ও 2 মাস জব করছে। 2 মাস জব করলে হঠাৎ করেই ওর টিকটক চালাইলে টিকটকে অনেক SMS আসে। আমি নাইটে কাজ করি, আমি ডিপিটিসির কাজ করি। ওই যখন ওর অফিস থেকে আসে, সারা রাত তো একাই থাকে, ওর SMS-এ প্রচুর পরিমাণ কথা বলে। পরে হঠাৎ করে একদিন ওর ফোনটা হাতে নিয়ে দেখি খুব সুন্দর ওর SMS। তা আমি জিজ্ঞেস করছি, কি তোমার ফোনে, তোমার সাথে তো আমার লাভ ম্যারেজ, তোমার সাথে তো আর আমার অ্যারেঞ্জ ম্যারেজ না যে তুমি অন্য ছেলের সাথে আসক্ত হবা। আমাকে বললো যে এটা আমার বিষয়, আমি বুঝবো, তুমি এখানে বোঝার কে। তা আমি বললাম না তো, তুমি তো তাহলে পরকে আসক্ত। আমাদের মাঝে একটু ঝামেলা শুরু হইলো। আমাদের সাথে প্রচুর পরিমাণ তর্ক হইতো, মারামারি না, তর্ক হইতো যে তুমি এইসব কেন করেন, তোমার বাবার কাছে আমি নালিয়ে দেবো। আমার বাড়ি কোনো নালিয়ে দিতে পারবা না। পরবর্তীতে আমি ওর মাকে নালিয়ে দিছি। ওর মাকে বলছি যে এই ঘটনা দেখেন, ও তো যেমন করতেছে ভালো লক্ষণ না। পরবর্তীতে কুরবানি চলে আসছে। কুরবানিতে খুব সুন্দরভাবে হাসি খুশিভাবে ও বাড়িতে বেড়াইতে গেছে। কুরবানির আগের দিন আমার কাজ শেষ হয়েছে, কুরবানির আগের দিন আমি বাড়িতে গেছি, ওদের বাড়িতে গেছি।
যে মেয়ে 3 মাস ধরে রয়েছে, আমি মেয়েটা 3 মাস দেখি না। মানে ওদের ওইখানে গেছে যে ঈদের 2 দিন পর থেকে আমরা একসাথে চলে আসবো। ওদের বাড়িতে গেলে ওর আম্মু আবার রাধাহাস্যব করছে। আমার বাচ্চাটা আবার ছোটো, তো ও বলতেছে কি যে নানু কি করো, বলে যে এরকম হাঁসের বিষয় থেকে বাচ্চা বের করি। এই কথা বলছে যে আম্মু নানু তাই বাচ্চার দুধ মায়ের দুধ কো, এই কথা বলে তো লাঠি নিচ্ছে হাতে, বাচ্চাকে মারবে আমার ওয়াইফ, যে বাচ্চাকে। আমি বলছি কি ব্যাপার, তুমি 3 মাস ধরে মেয়ের এইখানে দিয়ে দিছো, তুমি 3 মাস মেয়েকে এইখানে দিছো, তাহলে তুমি এখন মারতে উঠো কেন? তুমি তো ধমকও দিতে পারো না, ওরা নানা নানি যা কিছু বলুক ওরা ওদের মাঝে, তুমি দেখতে আসছো চলে যাবা 2 দিন পরে, তুমি তো মারার অধিকার রাখো না। ও আমাকে বলে মার থেকে কি মাসির দরদ বেশি, তোমার দরদ বেশি হয়ে গেল আমার থেকে? তা আমি বললাম যে দেখো তোমারও সন্তান আমারও সন্তান, আমার পেট ছিঁড়ে বের করা মেয়ে, আমি তো আমার মেয়েরে মারবো ধরবো সেটা আমি জানি। পরবর্তীতে আমার এমন একটা বাজে একটা বিহেভ করছে ওর আম্মুর সামনে, যা আমি পুরুষ হিসাবে যে একটা মার সামনে একটা বাজে কথা কিভাবে বলে একটা মেয়ে, মানে এমন একটা বাজে কথা বলছে যা প্রকাশ করার মতো নাই। তখন আমার চোখ দিয়ে ওনার গল্প পানি বেরোয় গেছে। আমি তখন আমার ব্যাগটা নিয়ে আমি বেরোয় গেছি ওদের বাড়ির থেকে। আমি একা চলে আসছি, একা ঢাকায় এসে আমি পাবনা চলে গেছি। পরের দিন আমি পাবনায় কাজে গেছি, কাজ করতেছি। এর ভিতরে আমার 5 দিন কোনো যোগাযোগ নাই, বিচ্ছিন্ন। আমার 5 দিন আমার সাথে কোনো কথা বলে না, কিচ্ছু না। পরে আমি মেয়ের সাথে কথা বলি, আমার শাশুড়ির সাথে কথা বলি, ও আমার ফোন দেয় না। এটা হলো ঈদ গেছে 9 তারিখে, 10, 11, 12, 13, 14 তারিখ পর্যন্ত সে আমার সাথে কথা বলে না। 15 তারিখে আমাকে ফোন দিয়ে বলতেছে আমার কিছু টাকা দিও, আমার কাছে খরচের টাকা নাই, মেয়ের টাকা নেই। আচ্ছা ঠিক আছে, আমি 15 তারিখ সন্ধ্যায় টাকা পাঠাইছি। ও 16 তারিখে সন্ধ্যায় ও বাড়ি থেকে বেরোয় গেছে মেয়ের রাইখা। পরবর্তীতে আমি তো পাবনা রয়েছি, আমার 16 তারিখ সন্ধ্যায় বেরোইছে, আমার আর ওদের বাড়ি থেকে কেউ কিছু বলে নাই। আমার 17 তারিখে 11টার দিকে আমি ফোন করছি। পরে ফোন করাতে এখন বাড়ির থেকে কেউ আমার সাথে ভালোভাবে কথা বলে না। পরে ওর আম্মু বলতেছে যে বাবা একটা কথা বলি, তুমি কিছু মনে করো না। কি কয় এরকমও তো ঘরে নাই মানে কি হয়েছে? তোর কাপড় চোপড় জামা কাপড় যা ছিল প্রয়োজনীয় সব কিছু নিয়ে ও বাড়ি থেকে চলে গেছে। পরে আমি মনে করছি যে আমার তো ঢাকা বাসা, তাহলে আমার বাসায় হয়তো গেছে। আমি বাসায় ফোন দিছি, ফোন দিলে বাসার থেকে তারা বলতো না তো ভাবি তো আসে নাই। এরপরে সবার সাথে কথা বললাম, ওর বাবা আমারে বললো যে এরকম ও ফিরে আসবে, টেনশন করো না, তোমার মতো তুমি কাজ করো। এরকম করে 5 দিন মানে এমন একটা ও এভাবে অভিনয় করে গেছে যা কোনোভাবে কোনো প্রমাণ রাইখা জানে। পরে আমি 5 দিন পরে গেছি, আমার মেয়েটা খুব কানাকাটি করতেছে। আমি 5 দিন পর ওদের বাড়ি গেছি। ওদের বাড়ি যাওয়ার পর পরবর্তীতে ওরা কেউ স্বীকার করে না যে কোনো ছেলের সাথে গেছে, কিন্তু ওর একটা বোন আছে, ছোট বোন, ও শুধু বলে ভাইয়া আমি যেটা জানি ও কোনো ছেলের সাথে চলে গেছে। পরবর্তীতে মেয়েকে নিয়ে আমি ওই দিনকেই চলে আসছি। ওই দিনকে থানায় গেছি, থানায় যে অভিযোগ করছি যে এরকম নিখোঁজ অভিযোগ করছি। আর আমার যে সন্দেহ ছিল একটা ছেলে, ওর যে ছেলের সাথে কথা বলতো আমি ওই ছেলের নামে অভিযোগ করছিলাম। পরবর্তীতে রাসেল নামে ওই ছেলেটা আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করতেছে, ভাই আমার সাথে না, আমার সাথে কথা হয়েছে কিন্তু আমার সাথে আসে নাই। পরে 3 মাস আমি মেয়ে নিয়ে চলে আসছি। 3 মাসের ভিতরে আমার মেয়ের সাথে ওদের ফ্যামিলি কোনো যোগাযোগ করে না, এখন ওদের ফ্যামিলি যোগাযোগ করে না। আমার বাচ্চাটা আমি গত বৃহস্পতিবার দিন ঢাকায় আসছি, মানে এত ছোট বাচ্চা, মানে রাত্রে 10টার সময় আমার বাবির কাছে ঘুমাই রয়েছে। ওর 10টার সময় দরজা খুলে বেলাইছে, ছোট বাচ্চা, 3 বছরের একটা বাচ্চা দরজা খুলে রাত 3টা পর্যন্ত আমি যে ঘরে ঘুমাই সে ঘরে সিঁড়ির সামনে বসে রয়েছে। কুকুরে যদি কোনো কুকুর টুকুর ওকে নিয়ে যেত, আমি শুধু কল্পনা করতেছি যে আল্লাহ পাক, ও ছোট, ও কি অন্যায় করছে, আমি না অন্যায় করতে পারি, যে কোনো হয়তো রাগে আমি একটা অন্যায় করছি। আমার সে বাচ্চা রাত 3টা পর্যন্ত, আমার আব্বা অসুস্থ, আমার আব্বা বেরোয়েছে প্রসাব করার জন্য, আব্বা লাইট মারছে, অন্ধকার লাইট মারছে, লাইট যায় দেখি ও এভাবে কুচিমুচি দিয়ে ছোট কুচিমুচি দিয়ে বসে রয়েছে। আব্বা দিছে চিৎকার যে কিরে রোজা মনে এইখানে কে, রোজা এইখানে কে? এত রাত্রে বাড়িতে সবাই ভেলায় বেরোইছে, দেয় কি ও রোজা বইছে, কাঁদতে কাঁদতে মেয়ে আবার শক্ত হয়ে গেছে। যে মেয়ে ঢাকায় মানুষ হয়েছে, বাড়ির কিচ্ছু বোঝে না, ঢাকায় মানুষ হয়েছে, ঢাকায় সবকিছু। ওই মেয়েটা 3টা পর্যন্ত বসে রয়েছে। জিজ্ঞেস করছে তুমি এখানে বসে রয়েছো কে? আমার আব্বু আসবে এই কারণে আমি বসে রয়েছি। বাড়ির সবাই আমার ফোন দিয়ে অনেক রাগারাগি, তুমি কি ঢাকায় গেছো কিসের জন্য? ঢাকায় থাকতে হবে, কাজ করা লাগবে না, বাড়ি এসে দরকার মানে কামলা দিয়ে খা, তারপর মেয়ের কাছে থাক।
আমি যে কাজটা করি, কাজটা আমার ভালো স্যালারি, তাতে আমি এই কাজটা করে আমার ফ্যামিলিটা চালাইতে পারি ভালোভাবে। কিন্তু আমার বাচ্চাটাই এতটা ডিপ্রেশনে যে আজকে 3-4টা মাস ও নিখোঁজ হয়েছে। 4টা মাস একবারও বাচ্চার সাথে যোগাযোগ করে না। ওকে আমি বলছি, দেখো যেটা হয়েছে, যা হয়েছে আমি সবকিছু মাইনে নিব। আমি আমার ফ্যামিলির যদি বিরুদ্ধে যাওয়া লাগে আমার বাচ্চার জন্য, আমি ফ্যামিলির বিরুদ্ধে যে আমি তোমাকে গ্রহণ করবো, তুমি ফিরে আসো। ও আমাকে কি বলে, তোরা যদি মরেও যাস আমার ফেরার কায়দা নেই, তোরা যদি মরেও যাস আমার ফেরার কায়দা নেই। যারা এভাবে প্রেম করে বিয়ে করছেন, পরবর্তীতে বাচ্চা পয়দা করছেন, কিন্তু সেই বাচ্চার কোনো দায়ভার নাই, এভাবে ফালায় আরেকজনের সাথে হাত ধরে চলে যাচ্ছেন, এই স্টুডিওর পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। আপনাদের অবশ্যই এই অপরাধের শাস্তি আপনাকে এই দুনিয়াতেও পেতে হবে, পরকালেও পেতে হবে। এভাবে তো একটা বাচ্চার দায়ভার এড়িয়ে যাওয়া যায় না। যাই হোক, আপনি নিজেকে সামলান এবং আপনার বাচ্চার জন্য দোয়া এবং আপনার জন্য দোয়া রইল।